মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 1 ঘন্টার ব্যবধানে অন্তত 3 দফা হামলা হয়। সাইরেনে কেঁপে উঠেছে তেল আবিব, হাইফা, জেরুজালেম। শহর জুড়ে বাংকারে ছুটছে হাজারো মানুষ। রাস্তায় নেমেছে আতঙ্কের ছায়া। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গভীর রাতে নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। দক্ষিণাঞ্চল জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। বাসিন্দারা ছুটে যান আশ্রয় কেন্দ্রে। আকাশে ইন্টারসেপ্টর মিসাইলের ঝলকানি, বিস্ফোরণের শব্দ, পুরোটাই যেন এক সিনেমা দৃশ্য। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করেও হামলা চালানো হয়। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, রণতরী অক্ষত আছে, স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু তারাও কোনো দৃশ্যমান প্রমাণ প্রকাশ করতে পারেনি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন দাউ দাউ করে জ্বলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ঘিরেই এই সংঘাতের বিস্তার। তেহরান স্পষ্ট জানিয়েছে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তু। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোর একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন ও হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। হতাহতের তালিকায় রয়েছেন কয়েকজন মার্কিন সেনাও। যদিও প্রত্যেক দেশের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনও স্পষ্ট নয়। ইসরায়েলের ভেতরেও আঘাত কম আসেনি। তেল আবিবে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হাইফা ও জেরুজালেমেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখলেও সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে কিনা তা নিশ্চিত করা যায়নি। অন্যদিকে সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে ইসরায়েলি হামলায় 40 জন ইরানি সেনা নিহত হয়েছেন বলে দাবি উঠেছে। সেই ঘটনার পরই প্রতিশোধের আগুন যেন আরও তীব্র হয়ে ওঠে। তেহরান থেকে একের পর এক মিসাইল ছোড়া শুরু হয়। ইরানের অভ্যন্তরে প্রতিশোধের আবেগ এখন তুঙ্গে। পবিত্র জামকারান মসজিদে উত্তোলন করা হয় লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক হিসেবেই পরিচিত। এই পতাকা ওঠা মানেই যুদ্ধের ঘোষণা। রক্তের বদলা এবার নেওয়া হবে। পারস্য উপসাগর জুড়ে সামরিক জোট, আঞ্চলিক ঘাঁটি, জ্বালানি সরবরাহ সবকিছু জড়িয়ে গেছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে। তেলের বাজারে অস্থিরতা, আন্তর্জাতিক ফ্লাইটে বিঘ্ন, বিশ্ব অর্থনীতিতে চাপ, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা, অন্যদিকে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দুই পক্ষই শক্তি প্রদর্শনে পিছু হটছে না। প্রতিটি বিস্ফোরণ যেন আরেকটি পাল্টা আঘাতের আভাস। রাতভর সাইরেন, আগুনের রেখা আর বিস্ফোরণের শব্দ। মধ্যপ্রাচ্য যেন আরেকটি সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। খামেনির রক্তের বদলা নেওয়ার শপথে অটল তেহরান, আর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় তেল আবিব। এই আগুন কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত। তবে স্পষ্ট, পরিস্থিতি ভয়াবহভাবে ধীরে ধীরে বিশ্বযুদ্ধে মোড় নিচ্ছে। ইরান যেভাবে সর্বগ্রাসী আক্রমণ শুরু করেছে, তাতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে গোটা মধ্যপ্রাচ্য। প্রতিবেশী এমন কোনো দেশ নেই যেখানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি ইরান। প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাতের উদ্দেশ্যে হামলা চালালেও দেশগুলোর শাসক গোষ্ঠী এই হামলাকে দেখছে তাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে। তারাও পাল্টা হামলা চালাবে বলে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতিকে ঠেলে দিচ্ছে এক নতুন মেরুকরণের দিকে। রাজনৈতিক মেরুকরণ বলতে বোঝায় এমন এক বিভাজন যেখানে আন্তর্জাতিক ব্যবস্থায় দেশগুলো নিরপেক্ষ থাকার সুযোগ হারিয়ে ধীরে ধীরে এক একটি শক্তি ব্লকের দিকে ঝুঁকে পড়ে। বর্তমান সংকটে সেই বিভাজন স্পষ্ট হয়ে উঠছে।
একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্ররা। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সহ পশ্চিমা শক্তিগুলো ইতোমধ্যেই ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানও সরাসরি যুদ্ধ না চাইলে নিরাপত্তা কাঠামোর কারণে যুক্তরাষ্ট্রের পাশে অবস্থান নিচ্ছে। অন্যদিকে ইরানের প্রতি সরাসরি সমর্থন না জানালেও রাশিয়া ও চীন কৌশলগতভাবে পশ্চিমা সামরিক পদক্ষেপের সমালোচনা করছে। তারা সংঘাতের বিস্তার ঠেকানোর কথা বললেও বাস্তবে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে চায়। সিরিয়া ও ইয়েমেনের হুথি গোষ্ঠী প্রকাশ্যে তেহরানের অবস্থানের প্রতি সহানুভূতি দেখিয়েছে। লেবাননের হিজবুল্লাহও সংঘাতে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এক বড় অংশ এখনো নিশ্চুপ। তুরস্ক, কাতার এবং মিশরের মতো দেশগুলো এই সংঘাতে সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না। তারা মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চাইছে, কারণ সংঘাত ছড়িয়ে পড়লে তাদের নিরাপত্তা ও অর্থনীতিও ঝুঁকিতে পড়বে। এই বিভক্ত বিশ্ব বাস্তবতা একটি বড় প্রশ্ন সামনে আনছে। যদি সংঘাত আরও বিস্তৃত হয়, তবে এটি কি আঞ্চলিক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে, নাকি শক্তিধর দেশগুলোর সরাসরি সম্পৃক্ততায় বিশ্বব্যাপী সংঘাতে রূপ নেবে? এখনকার নীরবতা ও অবস্থান নেয়ার রাজনীতি ভবিষ্যতের সংঘর্ষের মানচিত্র নির্ধারণ করে দিতে পারে। ইরান পাল্টা আঘাতকে শুধু ফ্রন্টলাইনে সীমাবদ্ধ রাখেনি। ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঢেউ আশ্রে পড়েছে উপসাগরীয় আকাশে। যে অঞ্চল নিজেকে নিরাপদ শহর আর স্থিতিশীল বাজারের প্রতীক ভাবত, সেখানেই এখন আতঙ্ক, আগুন আর অনিশ্চয়তা। ইরান দাবি করছে হামলার লক্ষ্য মার্কিন উপস্থিতি, কিন্তু যে দেশের ভূখণ্ডে বিস্ফোরণ, যে আকাশে ইন্টারসেপ্ট, যে বিমানবন্দরে ঝুঁকি, তাদের কাছে এটি সরাসরি সার্বভৌমত্বে আঘাত। জিসিসি স্পষ্ট বলেছে এই হামলা তাদের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং তারা আত্মরক্ষায় জবাব দেওয়ার আইনি অধিকার রাখে। কাতারও বলেছে বিমানবন্দর সহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য ছিল। এ ঘটনা জবাবহীন থাকতে পারে না। সেই সঙ্গে পাল্টে যাচ্ছে বিশ্ব রাজনীতির মেরুকরণের মানচিত্র। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘিরে নিরাপত্তা নির্ভর ব্লক, অন্যদিকে রাশিয়া ও চীন কূটনৈতিকভাবে বাইরের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে। আর মাঝখানে কিছু রাষ্ট্র যুদ্ধ কমাতে চায়, কিন্তু আগুন ছড়িয়ে পড়লে তাদেরও বাঁচার পথ কমে যেতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। এখানেই ভয়টা সবচেয়ে বড়। প্রক্সি ফ্রন্ট সক্রিয় হয়ে উঠলে সংঘাত একসঙ্গে বহু দরজায় ধাক্কা দেবে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলা, ইরাকে মিলিশিয়াদের ড্রোন তৎপরতা, ইয়েমেনের হুথিদের সম্ভাব্য নৌপথ চাপ, সব মিলিয়ে যুদ্ধের বিস্তার থামানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নেবে? উত্তর এখনো নিশ্চিত নয়, কিন্তু থ্রেশহোল্ড পরিষ্কার। উপসাগরীয় শহরে বড় প্রাণহানি, মার্কিন ঘাঁটিতে বড় হতাহত, হরমুজে শিপিং থেমে যাওয়া, অথবা পারমাণবিক স্থাপনা ঘিরে দুর্ঘটনা বা বড় আঘাত। এই চারটির যে কোনো একটি ঘটনাই ইতিহাসকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। ইসরায়েল মার্কিন যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর তেহরানে বলছে নেতৃত্ব পরিবর্তনের জোর আলোচনা। দীর্ঘ সময় ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা খামেনিকে ঘিরে অনিশ্চয়তার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, পরবর্তী সর্বোচ্চ নেতা কে? আলোচনার শীর্ষে যে নামটি ঘুরছে তিনি হলেন তার পুত্র মোজতবা খামেনি। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন বাস্তবে রূপ নিলে মধ্যপ্রাচ্যের ভারসাম্যে বড় প্রভাব পড়তে পারে। 1969 সালে মাশহাদে জন্ম নেওয়া মোজতবা দীর্ঘদিন ধরেই আড়ালে থেকেও প্রভাবশালী বলয়ে সক্রিয়, এমন ধারণা বিভিন্ন রাজনৈতিক মহলে প্রচলিত। প্রকাশ্যে খুব কম দেখা গেলেও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন রয়েছে। ক্ষমতার ভেতরের কাঠামোয় প্রভাব থাকার অভিযোগের কারণে অনেক পর্যবেক্ষক তাকে ছায়া প্রভাবশালী হিসেবে উল্লেখ করেন। 2009 সালের বিতর্কিত নির্বাচনের পর যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তা দমনে কঠোর অবস্থানের পেছনে তার ভূমিকা ছিল, এমন বিশ্লেষণ বহু আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। বিরোধী গোষ্ঠীগুলোর কাছে সেই সময় থেকেই তার নাম কঠোর নীতির প্রতীক হিসেবে আলোচিত। খামেনি যেখানে কৌশলগত ধৈর্য এর নীতিতে পরিচিত ছিলেন, সেখানে মোজতবাকে অনেকে তুলনামূলক বেশি কঠোর ভাবধারার প্রতিনিধি মনে করেন। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমে তার প্রভাব ছিল, এমন দাবি আঞ্চলিক সূত্রে শোনা গেলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই।
যদি তিনি সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হন তাহলে ইরানের সামরিক ও আঞ্চলিক কৌশলে পরিবর্তন আসতে পারে এমন আশঙ্কা করেছেন একাংশ বিশ্লেষক। বিশেষ করে লেবানন, ইয়েমেন ও সিরিয়ায় তেহরানের প্রভাব বলয় আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে আঞ্চলিক উত্তেজনা বাড়ার সম্ভাবনাও রয়েছে। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে ইরানের সংস্কারপন্থী নেতৃত্বের উত্থান নিয়ে আলোচনা করছিল, কিন্তু মোজতবা খামেনির সম্ভাব্য উত্থান সেই প্রত্যাশাকে ভিন্ন করে দিতে পারে। পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার মতো গুরুত্বপূর্ণ নীতিগত ক্ষেত্রগুলো তার নেতৃত্বে কোন পথে যাবে সেটি এখন বড় প্রশ্ন। তবে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া বংশানুক্রমিক নয়, বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়, ফলে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য ও নিরাপত্তা কাঠামোর সমর্থনই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ভবিষ্যৎ নেতৃত্ব। এই সম্ভাব্য পরিবর্তন শুধু তেহরানের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য তা গুরুত্বপূর্ণ। কারণ ইরান আঞ্চলিক রাজনীতির অন্যতম প্রধান শক্তি। নেতৃত্বে পরিবর্তন মানে কৌশলে পরিবর্তন, আর সেই কৌশলই নির্ধারণ করবে ভবিষ্যতের সমীকরণ। যুদ্ধের চরম দামামার মাঝে এবার কৌশল পাল্টাচ্ছে ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাতের জন্য উঠে পড়ে লেগেছে তেহরান। ইতোমধ্যেই যুদ্ধের নিশানা উড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাবে এবার ঝাঁকে ঝাঁকে হামলার পরিকল্পনায় দেশটি। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়েছে। কাতারের আল উদেইদ, কুয়েতের আলী আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল ডাফলারা ও বাহরাইনের 5th ফ্লিট মার্কিন ঘাঁটিতে ক্রমাগত আক্রমণ চালিয়েছে তেহরান। বিশ্বের অন্যতম তেল উৎপাদন কোম্পানি সৌদি অ্যারামকোতে ক্ষেপণাস্ত্রধারী শাহেদ 136 ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পরে তেল উৎপাদন এবং রিফাইনারির কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর সহ প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি যে বিশ্লেষণ দিয়েছেন তা পুরো হিসাবটাই পাল্টে দেয়। তার মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কৌশল ছিল একটাই, ইরানের শীর্ষ নেতৃত্বকে একে একে সরিয়ে দেওয়া যতক্ষণ না কেউ আত্মসমর্পণে রাজি হয়। অর্থাৎ শীর্ষ নেতৃত্ব সরিয়ে ফেললেই রাষ্ট্র নতজানু হবে, এমন এক সরল সমীকরণে বিশ্বাস করেছিল ওয়াশিংটন ও তেল আবিব। Well, you know how I feel about the Gaza Strip. I think it's an incredible piece of important real estate. তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়ে এমন এক মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা যাবে যাতে তেহরান ভেঙে পড়ে। ভয় দেখালেই নতি স্বীকার করবে, এই ছিল ট্রাম্পের ধারণা। কিন্তু বাস্তবতা আজ অনেকটাই ভিন্ন। পার্সি মন্তব্য করেন, ইরানের এই ধর্মতান্ত্রিক সরকার যুদ্ধকে যতটা ভয় পায় তার চেয়ে বহু গুণ বেশি ভয় পায় আত্মসমর্পণকে। তাদের বিশ্বাস যুদ্ধের আগুন পেরিয়েও হয়তো টিকে থাকা সম্ভব, কিন্তু আত্মসমর্পণ মানেই শাসন ব্যবস্থার পতন, অস্তিত্বের অবসান। ফলে নেতৃত্ব হত্যা করে সমঝোতার মানুষ খোঁজার কৌশল এখানে সরাসরিভাবেই ব্যর্থ হবে। পার্সি আরও সতর্ক করেছেন, ইরানে এমন কাউকে খুঁজে পাওয়া অসম্ভব যে আত্মসমর্পণ করবে। তার জন্য শুধু কয়েকজন নেতাকে সরালেই হবে না, পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলতে হবে, কার্যত দেশটিকে ধ্বংস করে দিতে হবে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সেই দীর্ঘ ও অনিশ্চিত পথে হাঁটার জন্য প্রস্তুত? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ট্রাম্প প্রশাসন জানে না এই লক্ষ্য অর্জনে কত বছর লাগবে কিংবা আদৌ সম্ভব কিনা। আর এই সময়টুকুই ইরানের জন্য কৌশলগত সুযোগ। ইরান সরাসরি আত্মসমর্পণের পথে হাঁটবে না, বরং তারা পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাইবে যেখানে চাপটা উল্টো ঘুরে গিয়ে ওয়াশিংটনের ঘাড়ে চাপবে। মার্কিন ঘাঁটি, মার্কিন সেনা, আঞ্চলিক মিত্র, এমনকি বৈশ্বিক অর্থনীতি সবই হয়ে উঠতে পারে ইরানের চাপ তৈরির উপাদান। তেলের বাজারে অস্থিরতার পাশাপাশি উপসাগরীয় জলপথে উত্তেজনা, প্রক্সি শক্তির সক্রিয়তা সব মিলিয়ে একটি ব্যয়বহুল সংঘাত তৈরি করা হবে। লক্ষ্য একটাই, এই পথ যেন যুক্তরাষ্ট্রের জন্য এতটাই ব্যয়বহুল হয়ে ওঠে, এতটাই রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যে শেষ পর্যন্ত ওয়াশিংটন নিজেই পিছু হটতে বাধ্য হয়। এবার লড়াই শুধু অস্ত্রের নয়, পাশাপাশি ধৈর্য, অর্থনীতি এবং মনস্তত্ত্বের। ইরান বুঝে গেছে সরাসরি শক্তির লড়াইয়ের সমতা নেই, তাই তারা খেলবে এক দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধের খেলা।
প্রশ্ন এখন একটাই, এই নতুন কৌশল কি সত্যিই যুক্তরাষ্ট্রকে থামাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও ডুবে যাবে এক অপ্রত্যাশিত বিস্ফোরণের অন্ধকারে? ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস ক্রপস IRGC দাবি করেছে তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তরে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে 20টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র, যা বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়েছে। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, IRGCর নৌবাহিনী 20টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র ছুড়ে বাহরাইনের শেখ ইসা এলাকার মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের আঘাত হানে। ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ধ্বংস হয়েছে, তবে এই হামলার কোনো প্রমাণ তারা দেখায়নি। হামলার বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদেশি দূতাবাস ও কূটনৈতিক আবাসস্থল এলাকায় বিস্ফোরণ এবং ধোঁয়ার স্তর দেখা গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2টি ড্রোন মার্কিন দূতাবাসে আঘাত করেছে এবং আগুন ধরে গেছে। এছাড়া কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কাতারের 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার স্ত্রী সহ পরিবারের কয়েক সদস্যও প্রাণ হারিয়েছেন। আর দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোককে শক্তিতে পরিণত করে এবার ইসরায়েল আর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে ইরান, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এছাড়াও ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৈরুতের দক্ষিণ উপশহরে তাদের ঘাঁটিগুলোতে ইসরায়েলি হামলার জবাবে তারা এই পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে মিডল ইস্ট আই। মঙ্গলবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহ আরও বলেছে, লেবাননের ডজন খানেক শহর ও জনপদে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে তারা এই 2টি ঘাঁটিকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে। শুধু তাই নয়, সংগঠনটি অধিকৃত গোলান হাইটসের একটি সামরিক স্থাপনায় রকেট হামলা চালিয়েছে বলেও দাবি করেছে। এদিকে মঙ্গলবার ভোরের দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরায়েল। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 5:30টার দিকে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র একদিনে দেশটিতে ইসরায়েলের হামলায় 52 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন 150 শতাধিক। এদিকে ইরানের পক্ষ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরানে হামলার ঘটনা নিয়ন্ত্রণে না আসে তবে তা বিশ্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি উল্লেখ করেন, তুরস্ক দেশ ও নাগরিকদের রক্ষা করতে সব ব্যবস্থা নিচ্ছে। রাজধানী আঙ্কারায় আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি বলেন, যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয় চলমান সংঘর্ষগুলো আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর প্রভাব ফেলবে। প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, তুরস্ক শান্তির পক্ষে অটল রয়েছে। দ্রুত রক্তপাত ও কষ্টের অবসান ঘটুক এবং অঞ্চলটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন করুক। তিনি জানান, তুরস্ক সরকার প্রতিটি পর্যায়ে কূটনৈতিক সংযোগ বাড়াবে যতক্ষণ না যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় এবং পরিস্থিতি শান্ত হয়।